কোনো মহলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়, মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল গণমাধ্যম সংস্কার কমিশন। আওয়ামী লীগ নিজে রাজনীতিতে ফেরার পদক্ষেপ নেয়নি, আমরা ঝগড়া করছি, মান্না। প্রথমবার আইপিএলে ম্যাচ ফি, মাঠে নামলেই 10,59,000 টাকা। কোনো মহলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়, মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোনো মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়, সেদিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে। আজ শনিবার বেলা 11:15টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মির্জা ফখরুল। এর আগে গত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত জানাতে আজ এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকেই রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। এই প্রক্রিয়ায় প্রশাসনকে ব্যবহার করার নানা লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে, যা দেশ ও গণতন্ত্রের জন্য মোটেই সুখকর নয়। সংস্কার আগে, নির্বাচন পরে কিংবা নির্বাচন আগে, সংস্কার পরে এ ধরনের অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার আর নির্বাচন দুটোই একসঙ্গে চলতে পারে। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে একটি চার্টার অব রিফর্ম, সংস্কার সনদ তৈরি হতে পারে। নির্বাচিত সরকার পরবর্তীতে এটা বাস্তবায়ন করবে। সংকট উত্তরণে দ্রুত নির্বাচন দরকার, মির্জা ফখরুল। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, এখন অন্তর্বর্তী সরকারের মূল কাজ হচ্ছে ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজন করা। এরপর নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা। নির্বাচিত সরকার জনগণের কাঙ্ক্ষিত ঐকমত্যের সংস্কার সম্পন্ন করবে বলে মত দেন ফখরুল। তিনি মনে করেন, জনগণের নিকট দায়বদ্ধ থাকা এবং ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ একটি নির্বাচিত সরকারের পক্ষে গ্রহণযোগ্য সংস্কার করা সম্ভব। সংস্কার কমিশনের প্রতিবেদনগুলোয় ফ্যাসিবাদ পরবর্তী রাষ্ট্র সংস্কার নিয়ে নানা প্রস্তাব ও মতামত উঠে এসেছে। আর গণ অভ্যুত্থানের বহু আগে 2023 সালের 13ই জুলাই 31 দফার রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের প্রস্তাবের মাধ্যমে বিএনপি এর ভিত্তি রচনা করেছে বলে মন্তব্য করেন দলটির মহাসচিব। জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর মতামত জানতে যে স্প্রেডশিট পাঠিয়েছে, তাতে শুধু হ্যাঁ আর না অপশন রয়েছে। সংবিধানের প্রস্তাবনা মতো অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংস্কার কমিশনের সুপারিশে থাকলেও সেটা স্প্রেডশিটে উল্লেখ করা হয়নি। স্প্রেডশিটে 70টির মতো প্রস্তাব উল্লেখ থাকলেও মূল প্রতিবেদনে সুপারিশ সংখ্যা 123টির মতো বলে জানিয়েছে বিএনপি। একইভাবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মূল প্রতিবেদনে 150টির মতো সুপারিশ তুলে ধরা হলেও স্প্রেডশিটে মাত্র 27টি বিষয় উল্লেখ করা হয়েছে। এর মধ্যে অধিকাংশই সংবিধান সংস্কারের সঙ্গে সংশ্লিষ্ট। তাই বিএনপি মনে করছে, স্প্রেডশিটের সঙ্গে মূল সুপারিশগুলোর ওপর মতামত সংযুক্ত করে দিলে তবেই বিভ্রান্তি এড়ানো যাবে। জাতীয় ঐকমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা এবং কমিশন সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য ও বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যাচ্ছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। মির্জা ফখরুল বলেন, ফলে জনমনে প্রশ্নের জন্ম দিতে পারে যে এসব বিষয় যেন একটি পূর্বনির্ধারিত কর্মপরিকল্পনার অংশ। কাজেই তা গণতন্ত্রের স্বার্থের পক্ষে কি না বলা মুশকিল। বিএনপি মহাসচিব আরও বলেন, সুপারিশগুলো পর্যালোচনা করলে দেখা যায়, ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে, যা অনভিপ্রেত। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সেলিনা রহমান, ইকবাল হাসান মাহমুদ, সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল গণমাধ্যম সংস্কার কমিশন। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রধান কামাল আহমেদ সহ অন্য সদস্যরা তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেন। কমিশনের প্রতিবেদন দেওয়ার নির্ধারিত সময় ছিল ৩১ মার্চ পর্যন্ত। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ কিছুদিন আগে বলেছিলেন, সারা দেশে মতবিনিময় এবং জরিপের মাধ্যমে মানুষের কাছ থেকে যেসব মতামত এসেছে সেগুলাকে প্রাধান্য দিয়ে তারা সুপারিশমালা তৈরি করছেন। গত বছরের নভেম্বরে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করে সরকার। গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষ্যে এই গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হয়। কমিশনের সদস্য হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক ও সম্পাদক পরিষদের প্রতিনিধি শামসুল হক জাহিদ, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নোয়াব সচিব আখতার হোসেন খান, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্সের অ্যাডকো প্রতিনিধি, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ট্রাস্টি ফাহিম আহমেদ, মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের আহ্বায়ক সাংবাদিক জিমি আমির, দ্য ডেইলি স্টারের বগুড়া প্রতিনিধি মোস্তফা সবুজ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের উপসম্পাদক টিটু দত্ত গুপ্ত এবং শিক্ষার্থী প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন। গত নভেম্বরে গণমাধ্যম সহ বিভিন্ন বিষয়ে ৫টি সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা ৩১ মার্চ। এর আগে গঠিত ৬টি সংস্কার কমিশনের প্রতিবেদন ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে। এগুলো হলো সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন। আওয়ামী লীগ নিজে রাজনীতিতে ফেরার পদক্ষেপ নেয়নি, আমরা ঝগড়া করছি, মান্না। আওয়ামী লীগকে ভোটে আনা নিয়ে চলমান সাম্প্রতিক আলোচনা প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, রাজনীতিতে আবার ফেরার জন্য আওয়ামী লীগ নিজে কোনো পদক্ষেপ নেয়নি। আমরা কেউ যারা খুব গুরুত্বপূর্ণ লোকজন ঝগড়া করে ফোকাস করে তাদের সবার সামনে নিয়ে আসছি। সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। মান্না বলেন, দেশে গণতান্ত্রিক পথ থাকতে হবে এবং একই সঙ্গে তাদের আওয়ামী লীগের বিচার হতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বিষয়ে এক প্রশ্নের জবাবে মান্না বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রস্তাব করছি না। এটা রাজনৈতিক প্রস্তাব। তবে সরকার ও সরকার প্রধান জনগণকে আহ্বান জানাবেন, সিদ্ধান্ত জনগণই নেবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ৭.৫ মাসে ৭.৫ সেন্টিমিটারও অগ্রগতি করতে পারেনি, নতুন কোনো রাজনৈতিক বয়ান দিতে পারেনি, মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে ও মানুষের সিম্প্যাথি, সহানুভূতি পাবে এমন কোনো বক্তব্য দিতে পারেনি। এই রকম পরিস্থিতিতে রাজনীতি করে জনগণের সামনে এসে দাঁড়াতে পারবে, সে সম্ভাবনা দেখি না। নাগরিক ঐক্যের এই নেতা আরও বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে কিনা সে ব্যাপারে সমঝোতার প্রস্তাব নাকি দেওয়া হয়েছে এবং ছাত্ররা বলছে এরকম সমঝোতা কারো সঙ্গে নাকি হয়েছে। এই জন্য কোনো দল কথা বলেনি এবং এখনো বলছে না। সমঝোতা করেই যদি নির্বাচন হয় তবে এগুলো করার দরকার কি? সংস্কার তো কোনো কাজই করবে না। যে স্বৈরাচারের বিরুদ্ধে এত বছর লড়াই করে গণতন্ত্রের পথ এসেছে, সরকারকে এ ব্যাপারে সন্তোষজনক ব্যবস্থা নিতে হবে বলে উল্লেখ করেন তিনি। ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর সংস্কার বলতে নাগরিক ঐক্য চেয়েছে এমন সংস্কার যাতে দেশে আর কোনো স্বৈরশাসক জন্ম না নেয়, মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পায়, জনগণ তাদের ইচ্ছেমতো প্রার্থী ও দলকে ভোট দিতে পারে সেরকম রাজনৈতিক পরিবেশ সৃষ্টি, সেই সঙ্গে স্বৈরাচার শাসকচক্র ও লুটেরাদের যেন বিচারের সামনে দাঁড় করানো যায়। কিন্তু সংস্কার কমিশন এসব থেকে বেশ দূর দিয়ে হাঁটছে বলে মনে করে নাগরিক ঐক্য। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর কাদের। তিনি বলেন, সংস্কার কমিশনগুলো জাতির এই ক্রান্তিলগ্নে এখন সবচেয়ে বেশি যা প্রয়োজন সেদিকে পূর্ণ মনোযোগ না দিয়ে সংস্কারের নামে কিছু অযৌক্তিক ও অপ্রাসঙ্গিক প্রস্তাবের দিকে মনোযোগ দিয়েছে। উদাহরণ হিসেবে 4টি প্রদেশে দেশকে ভাগ করা,
দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ও সংসদের উচ্চকক্ষ সৃষ্টি, 505 আসনের আইনসভা ইত্যাদি প্রস্তাবনা নিয়ে অহেতুক সময় এবং সম্পদের অপব্যবহার করা হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, নাগরিক ঐক্য ধরে নিচ্ছে, জাতীয় ঐকমত্য কমিশন যে ধরনের সংস্কার করবে তার এক ধরনের সিদ্ধান্ত তারা আগেই নিয়ে রেখেছে। এখন রাজনৈতিক দলগুলোর কাছে জানতে চাচ্ছে তাদের সেই সিদ্ধান্তের সঙ্গে দলগুলো একমত কিনা। যারা একমত তারা কিসে কিসে একমত ও যারা একমত নয় তারা কোথায় কোথায় একমত নয়। নাগরিক ঐক্য 104টি প্রশ্নে একমত, 51টি প্রশ্নে একমত নয় ও 11টি প্রশ্নে আংশিক একমত হয়েছে। কমিশনের প্রশ্ন তৈরিতে অমনোযোগিতার ছাপ রয়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর সংস্কার বলতে নাগরিক ঐক্য চেয়েছে এমন সংস্কার যাতে দেশে আর কোনো স্বৈরশাসক জন্ম না নেয়, মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পায়, জনগণ তাদের ইচ্ছেমতো প্রার্থী ও দলকে ভোট দিতে পারে সেরকম রাজনৈতিক পরিবেশ সৃষ্টি, সেই সঙ্গে স্বৈরাচার শাসকচক্র ও লুটেরাদের যেন বিচারের সামনে দাঁড় করানো যায়। কিন্তু সংস্কার কমিশন এসব থেকে বেশ দূর দিয়ে হাঁটছে বলে মনে করে নাগরিক ঐক্য। নাগরিক ঐক্য আরও বলেছে, নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার সম্পর্কে পক্ষপাতের গুঞ্জন আছে। এই পক্ষপাত দেশের জন্য কতটা মঙ্গল বয়ে আনবে তা বলা মুশকিল, তবে গণতান্ত্রিক উত্তরণ যে ঘটাবে না তার আভাস পাওয়া যাচ্ছে। প্রথমবার আইপিএলে ম্যাচ ফি, মাঠে নামলেই 10,59,000 টাকা। আইপিএল মানেই অর্থের ঝনঝনানি। এই টুর্নামেন্ট খেলতে পারলে খেলোয়াড়দের পকেটে ঢোকে বড় অঙ্কের অর্থ। এবারের আইপিএলে ক্রিকেটারদের আয়ের ক্ষেত্র আরও বাড়ছে। প্রথমবারের মতো আইপিএলে ম্যাচ ফি ও পেতে যাচ্ছেন ক্রিকেটাররা। 20 ওভারের ম্যাচ হিসেবে অঙ্কটা বেশ বড়। আইপিএলে প্রতিটি ম্যাচের জন্য ফি হিসেবে ক্রিকেটাররা পাবেন 7.5 লাখ রুপি করে, প্রায় 10,59,000 টাকা। একজন ক্রিকেটার আইপিএলে কমপক্ষে 14টি, লিগ পর্বে 14 ম্যাচ করে ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন। প্লে অফ হয়ে ফাইনালে গেলে 17টি। মানে এবার আইপিএলে লিগ পর্বের 14 ম্যাচে সুযোগ পাওয়া কোনো ক্রিকেটারের পকেটে ঢুকবে 1,05,00,000 রুপি। ফাইনাল পর্যন্ত সব ম্যাচ খেললে 1,27,00,000 রুপি। এই টাকা ক্রিকেটাররা পাবেন তাদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজির চুক্তি মূল্যের বাইরে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ম্যাচ ফির জন্য বরাদ্দ রেখেছে মোট 12,60,00,000 রুপি। ফ্র্যাঞ্চাইজিগুলোর এই অর্থ নিলামের বাজেটের বাইরের। অতিরিক্ত প্রণোদনা হিসেবে প্রতি ম্যাচে ম্যাচ ফি পাবেন মাঠে নামা 12 জন ক্রিকেটার, ইম্প্যাক্ট খেলোয়াড় সহ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যান রজত পতিদারের উদাহরণ টানা যেতে পারে। বেঙ্গালুরু আনখ্যাপড খেলোয়াড় হিসেবে মাত্র 20 লাখ রুপিতে পতিদারকে দলে নিয়েছিল। এরপর ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর তার বেতন বাড়িয়ে 50 লাখ রুপি করা হয়। পতিদার গত আইপিএলে ম্যাচ খেলেন 15টি, এর মানে গত আসরে যদি ম্যাচ ফির নিয়ম থাকত তাহলে তিনি তার চুক্তির বাইরে আরও 1,12,50,000 রুপি বেশি পেতেন। গত সেপ্টেম্বরে যখন এই উদ্যোগের ঘোষণা আসে তখন ম্যাচ ফি প্রদান সুপারিশের বিরোধিতা করেছিল কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। বেঞ্চে থাকা ক্রিকেটারদের কি হবে এ প্রশ্ন তারা তুলেছিল। গত আসর পর্যন্ত খেলোয়াড়েরা তাদের চুক্তির অংশ হিসেবে ফ্র্যাঞ্চাইজিগুলোর নিলামের জন্য মোট বাজেট থেকে একটি প্রণোদনামূলক পারিশ্রমিক পেতেন, যা নির্ধারিত হতো আগের মৌসুমে দলের পারফরম্যান্সের ভিত্তিতে। আইপিএল কর্তৃপক্ষকে দেওয়া এক প্রস্তাবে বলা হয়েছিল, ম্যাচ ফি দেওয়ার পরিবর্তে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রণোদনা তহবিলে রাখা হোক, যা ফ্র্যাঞ্চাইজি তাদের পছন্দ অনুযায়ী পারফর্মারদের পুরস্কৃত করতে ব্যবহার করতে পারবে। তবে এই প্রস্তাব টেকেনি।